রাতের সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। আজ স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের সহকর্মী বুলবুল রেজা। আমরা সরাসরি চলে যাব তার কাছে। বুলবুল, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত। বুলবুল, আমরা প্রতিবেদনটি দেখছিলাম। আপনার কাছে জানতে চাইবো যে এই প্রতিবেদনে যে তথ্যগুলো উপস্থাপন করা হয়েছে এর বাইরে আসলে আর নতুন করে কোনো তথ্য আছে কিনা, বা মামলা দায়ের হয়েছে কিনা, বা আসামি গ্রেফতার হয়েছে কিনা, এই বিষয়ে কোনো বিস্তারিত তথ্য আপনার কাছে আছে কিনা? রিচার্ড, আপনাকে ধন্যবাদ। রিচার্ড, আসলে খুবই অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা ঘটেছে কক্সবাজারে, এবং সেই ঘটনা ঘটার পর থেকে এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি যে 25 ঘন্টা পরে একটি মামলা দায়ের করা হয়েছে, এবং সেই মামলায় কিন্তু 4 জনের নাম উল্লেখ করে মোট 6 জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। এবং সেই এখন পর্যন্ত যিনি হোটেলের ম্যানেজার রয়েছেন সেই ম্যানেজারকে আটক করা হয়েছে কিংবা গ্রেফতার করা হয়েছে, যেহেতু মামলাটি কিছুক্ষণ আগে রুজু হয়েছে। আমরা একটু এক নজরে দেখে নিতে চাই আসলে এই যে কক্সবাজারের যে ঘটনা, সেই ঘটনায় এখন পর্যন্ত আসলে কি হয়েছিল এবং কেন এই ঘটনা হয়েছিল। আসলে সৈকতের যে লাবণী পয়েন্ট রয়েছে সেখানে ঘুরতে যান স্বামী সন্তান সহ ভুক্তভোগী এক নারী। তিনি সৈকতে পানিতে নামার সময় এক যুবকের সঙ্গে ধাক্কা লাগে ভুক্তভোগীর স্বামীর, এবং ভুক্তভোগীর নারীর স্বামীর সঙ্গেও কথা কাটাকাটি হয়, এবং এই কথা কাটাকাটির জের ধরেই কিন্তু ঘটনার সূত্রপাত। তারপরে আমরা দেখি যে এই পরিবারটিকে অনুসরণ করতে থাকে, অর্থাৎ টার্গেট এই ভুক্তভোগী পরিবারটি। এই ঘটনার পর থেকেই কিন্তু এটি বিকেলের ঘটনা। তারপর থেকে তারা, অর্থাৎ দুর্বৃত্ত যারা রয়েছেন তারা তাকে অনুসরণ করতে থাকে। স্বামী ও 8 মাসের সন্তানকে তারা জিম্মি করে একটি অটোরিকশা করে পালিয়ে যায়। অপরদিকে এই আরেকটি অটোরিকশায় তুলে নেওয়া হয় এই ভুক্তভোগী নারীকে। পাশেই যে ঝুপড়ি চায়ের দোকান রয়েছে সেখানে নিয়ে কিন্তু তাকে ধর্ষণের অভিযোগ করা হচ্ছে। এই হচ্ছে অর্থাৎ সেই দিনের ঘটনা। বিকেল পর্যন্ত, তারপরে কিন্তু রাতের বেলা তাদেরকে আবারও নিয়ে যাওয়া হয় হোটেলে, অর্থাৎ যে রিসোর্টে। সেখানে যে বন্দি দশা, আসলে সেখানে কতক্ষণ ছিলেন, যেখানে পরিষ্কার কিন্তু ক্লোজড সার্কিট যে ক্যামেরা রয়েছে গেস্ট হাউসে, সেখানে দেখা যাচ্ছে যে কিভাবে তারা ভেতরে প্রবেশ করছেন এবং বেরোচ্ছেন। রিসোর্টে আবারও ধর্ষণের অভিযোগ আনা হয়েছে। দরজা লক করে পালিয়ে গিয়েছিলেন দুর্বৃত্তরা। তারপরে ঘটনা না জানাতে, অর্থাৎ যাওয়ার আগে তাদেরকে কিন্তু ভয়ভীতি, অর্থাৎ ভুক্তভোগী যে নারী ছিলেন তাকে ভয়ভীতি দেখানো হয়েছিল। পরবর্তীতে তিনি আসলে বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন রকমের সংবাদ প্রকাশিত হয়েছে বা প্রচারিত হয়েছে। সেখানে বলা হচ্ছে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক উদ্ধার হয়েছে। তবে এই উদ্ধারের যে ঘটনাটি রয়েছে, বলা হচ্ছে তিনি যে হোটেলের যে জানালা ছিল সেখান থেকে একজন যুবকের সহায়তা চেয়েছিলেন। পরবর্তীতে এই দরজাটি আনলক করা হয়। তাকে র্যাব, অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনী যে র্যাব 15 যেটি কক্সবাজার এলাকায় দায়িত্বরত, তারা তাকে উদ্ধার করে নিয়ে যায়, এবং পরবর্তীতে তার যে স্বামী সন্তান রয়েছে তাদেরকেও কিন্তু উদ্ধার করা হয়। বুলবুল, আমি ছোট্ট করে আপনার কাছে জানতে চাই, বা একেবারে ছোট্ট করে, সেটি হচ্ছে গিয়ে এত বড় ঘটনার আপনি বর্ণনা দিচ্ছিলেন, একেবারে শেষে এসে যে ঘটনাটার কথা বললেন যে আইন শৃঙ্খলা বাহিনী উদ্ধার করেছে, তাহলে এর আগে যে ঘটনাগুলো ঘটলো তার মাঝখানে আসলে আইন শৃঙ্খলা বাহিনী টের পেল না? আপনার কাছে কি পুরো ঘটনা বর্ণনার সময় একটু মনে হচ্ছে না যে আইন শৃঙ্খলা পরিস্থিতির কোথাও না কোথাও কিছুটা হলেও ফাঁক ফোকর ছিল? আরও একটি সংবাদ যেটি আসলে এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি, যে এই যে কিভাবে তিনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিষয়টি জানালেন, এবং সেখানে একজন আমরা ভুক্তভোগী নারী যে কথা বলছিলেন, তার পাশে কিন্তু একজনের যে চায়ের দোকানের সেখানে জেনে ছিলেন চায়ের দোকানদার, তার সাথেও কিন্তু আমাদের যিনি প্রতিনিধি রয়েছেন তার সাথে তিনি কথা বলে জানার চেষ্টা করেছিলেন যে এর আগে বা পরে এই যে আশিক, যার কথা বলা হচ্ছে মূল হোতা অর্থাৎ এই ঘটনায়, তার সাথে কোনো পূর্ব পরিচয় ছিল কিনা। সেক্ষেত্রে কিন্তু আমরা বলতে শুনেছি যে ওই নারী তার স্বামীকে ফোন করে জানিয়েছেন যে আশিকের সাথে তোমার যে ঝামেলা হয়েছে সেটি মেটানোর জন্য তুমি দ্রুত এই ঘটনাস্থলে আসো। তবে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এখন পর্যন্ত, যেহেতু আমরা প্রতিবেদনে দেখলাম যে মামলা নিয়েছে এবং আসামিদের শনাক্ত করা হয়েছে, যেহেতু সিসি ক্যামেরার ফুটেজের একটি বিষয় রয়েছে, সেই ফুটেজ বিশ্লেষণ করা, তারপর তাদেরকে শনাক্ত করা, পরবর্তীতে হোটেল ম্যানেজারকে আটক করা, বাকি যে
কয়েকজন রয়েছে, তাদেরকে যেটি বলা হচ্ছে যে খুব দ্রুতই আইনের আওতায় আনা হবে। বুলবুল, আপনি যেরকমটা বললেন শুধু ওখানেই কিন্তু এরকম ঘটনা ঘটেছে সেটিই কিন্তু নয়। আমরা দেখেছি গত বছর বা সাম্প্রতিক সময়ে যদি বলা হয় তাহলে সিলেটেও কিন্তু এমসি কলেজে এরকম করে স্বামী স্ত্রী ঘুরতে যাওয়ার পরে তারপরে এরকম একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, সেটি সাক্ষী গোটা জাতি রয়েছে। তো তারপরও কেন এ ধরনের ঘটনা আবারও পুনরাবৃত্তি ঘটছে? আর পাশাপাশি কক্সবাজারে এই কয়দিন যেভাবে করে রমরমা বাণিজ্য গিয়েছে, এ বিষয়ে যদি আপনার কাছে কোনো বিস্তারিত তথ্য থেকে থাকে একটু যদি ছোট্ট করে জানাতেন। রিচার্ড, গত 16ই ডিসেম্বর উপলক্ষে যে ছুটি ছিল টানা 3 দিনের, সেই 3 দিনের ছুটিতে কিন্তু শুধু কক্সবাজার নয়, দেশের যে পর্যটন কেন্দ্রগুলো রয়েছে সেই পর্যটন কেন্দ্রগুলোতে কিন্তু উপচে পড়া ভিড় ছিল এবং একটি সুযোগ সন্ধানী যারা চক্র রয়েছেন, বিশেষ করে হোটেল মোটেল মালিক বা পরিবহন সংশ্লিষ্ট কিংবা হোটেলের খাবার দোকান যেগুলো রয়েছে সেই দোকানগুলোতে কিন্তু চড়া মূল্যে খাবার থেকে শুরু করে পরিবহনের ভাড়া সব কিছু আদায় করা হচ্ছিল। আমরা একটু এক নজরে দেখে নিতে চাই আসলে এই যে কক্সবাজারের যে বিষয়টি রয়েছে, যেটি গণমাধ্যমে প্রচারিত হয়েছে বা কিংবা প্রকাশিত হয়েছিল, সেখানে কিন্তু একটি নেতিবাচক প্রভাব পর্যটনের উপর পড়েছিল। হোটেল মোটেলের ভাড়া কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হয়েছিল, ডাল ভাতের দাম বলা হয়েছিল বিভিন্ন পত্রিকায় বা গণমাধ্যমে যেটি এসছে 400 টাকা। খোলা আকাশের নিচে আমরা দেখেছি রাত যাপন করেছেন পর্যটকরা, পরিবহনে ভাড়া আদায় করা হচ্ছিল দ্বিগুণ, হয়রানি ও প্রতারণার শিকার হয়েছিলেন পর্যটকরা। এবং তারপর পরে আমরা দেখি জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছিল, কয়েকটি হোটেল মোটেলকে জরিমানা করা হয়েছিল এবং পর্যটনে যেন কোনো ধরনের নেতিভাব প্রভাব না পড়ে সেটি কিন্তু তারা আমলে নিয়েছেন এবং জানিয়েছেন যে তারা এর পরবর্তীতে কোনো উপলক্ষে যদি এই কক্সবাজার সমুদ্র সৈকতে এই পর্যটকদের উপচে পড়া ভিড় থাকে, সেক্ষেত্রে যেন এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা অর্থাৎ তাদেরকে জিম্মি করে যেন এই ধরনের ঘটনা না ঘটে, সেদিকে কিন্তু প্রশাসন সজাগ রয়েছে জানিয়েছিলেন। অবশ্যই সজাগ থাকাটা আমার কাছে মনে হচ্ছে বা আমাদের কাছে সবার কাছেই হয়তো মনে হবে যে এখন খুবই জরুরি এবং গুরুত্বপূর্ণ বিষয়বস্তু। আপনাকে অসংখ্য ধন্যবাদ বুলবুল, আমাদের সামনে এত সুন্দর তথ্য তুলে ধরার জন্য। আপনাকেও ধন্যবাদ। মালদ্বীপের সঙ্গে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি বা পিটিএ স্বাক্ষর করার আগ্রহ দেখালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশটিতে প্রথমবার দ্বিপক্ষীয় সফরে গিয়ে প্রেসিডেন্ট ইব্রাহিম সোলির সঙ্গে বৈঠকের পর দুদেশের মধ্যে 3টি সমঝোতা ও চুক্তি সই হয়। সমঝোতা অনুযায়ী বাংলাদেশ থেকে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নেবে মালদ্বীপ। এছাড়া মালদ্বীপের নাগরিকদের ভিসা ছাড়া বাংলাদেশে ভ্রমণের বিষয় সহ সরাসরি আরও ফ্লাইট চালুর বিষয়েও আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। এর আগে মালদ্বীপের প্রেসিডেন্টের কার্যালয়ে বর্ণাঢ্য কায়দায় অভ্যর্থনা জানানো হয় শেখ হাসিনাকে। প্রথমবারের মতো দ্বিপক্ষীয় উদ্যোগে মালদ্বীপে গিয়ে সফরের দ্বিতীয় দিন সকালে শেখ হাসিনা দেশটির প্রেসিডেন্টের কার্যালয়ে পৌঁছান। সেখানকার জামহুরি মাইডান মালেতে সামরিক কায়দায় প্রধানমন্ত্রীকে সালাম জানান প্রেসিডেন্সিয়াল গার্ডের সদস্যরা। রীতি অনুযায়ী বাজানো হয় দু দেশের জাতীয় সঙ্গীত, ছিল গান স্যালুটের আয়োজন। বর্ণাঢ্য এই অভ্যর্থনা পর্বে উপস্থিত সাংস্কৃতিক কর্মীদের পরিবেশনা উপভোগ করেন ইব্রাহিম সোলি ও শেখ হাসিনা। এরপর রাষ্ট্রপতি ভবনে প্রবেশ করেন প্রধানমন্ত্রী। রীতি অনুযায়ী পরিদর্শন বইতে স্বাক্ষরের পর দুই শীর্ষ নেতা একান্ত বৈঠক করেন। পরে আনুষ্ঠানিক বৈঠকে দু দেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন প্রেসিডেন্ট সোলি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্বিপক্ষীয় বৈঠকের পর প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ থেকে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগ সংক্রান্ত সমঝোতায় সই করে দু দেশ। পাশাপাশি যুব ও ক্রীড়া খাতের উন্নয়নে স্বাক্ষরিত হয় আরেকটি সমঝোতা। এছাড়া দ্বৈত করারোপ পরিহারের চুক্তিতেও সই করেছে ঢাকা মালে। দু দেশের সম্পর্ক অনন্য উচ্চতায় নিতে সৌহার্দ্যের নিদর্শন স্বরূপ এবারের সফরে দ্বীপ রাষ্ট্রটিকে 13টি সামরিক যান উপহার হিসেবেও তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী। পরে দুই শীর্ষ নেতা যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন। এ সময় মালদ্বীপের প্রেসিডেন্ট বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানান। এছাড়া দেশটিতে অবৈধভাবে অভিবাসী হওয়া বাংলাদেশিদের বিষয়েও প্রেসিডেন্ট ইব্রাহিম সোলির সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন সরকার প্রধান শেখ হাসিনা। দেবাশিস রায়, সময় সংবাদ। দেশকে অস্থিতিশীল করতে একটি মহল ষড়যন্ত্র করছে, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা। ফেব্রুয়ারির মধ্যেই সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করা হবে জানিয়ে বিভ্রান্তি না ছড়িয়ে বিএনপিকে সংলাপে অংশ নিতে আহ্বান জানিয়েছেন তারা। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এ আহ্বান জানান। আসন্ন জাতীয় সংসদে নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতি ডাকা সংলাপকে ঘিরে রাজনীতির মাঠে আবার উত্তাপ।
দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে সমসাময়িক বিষয়ে কথা বলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। এ সময় রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতির চলমান সংলাপকে স্বাগত জানাতে বিএনপির প্রতি আহ্বান জানান তিনি। নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে যে সংলাপ শুরু করেছেন, সব দলের সাথে আলাপ আলোচনা, এটি গণতান্ত্রিক রীতিনীতিকে সংহত করার জন্যই এটি করা হচ্ছে। অন্যদিকে দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিজয় দিবসের আলোচনায় নির্বাচন কমিশন গঠন নিয়ে বিএনপিকে অহেতুক বিভ্রান্তি না ছড়িয়ে রাষ্ট্রপতি ডাকা সংলাপে আসার আহ্বান জানান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। এখন আমাদের নির্বাচন কমিশন গঠন করার জন্য সকলকে এগিয়ে আসতে হবে। মহামান্য রাষ্ট্রপতি যে সংলাপের আহ্বান করেছেন, সব রাজনৈতিক দলগুলো অংশ নেবে। আমার বিএনপির প্রতি আহ্বান থাকবে, আপনারা অংশ নিন, কিন্তু এটা নিয়ে অহেতুক নেতিবাচক কথা বলে জনগণের মধ্যে বিভ্রান্ত করে রাজনৈতিক ফায়দা লুটার চেষ্টা করার কোনো প্রয়োজন নেই। এদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে ওই এলাকায় বসবাসকারী মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতারা বলেন, এখনও একটি মহল দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। বিজয়ের 50 বছরে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা। গণতন্ত্রকে গণতান্ত্রিকভাবে যখন অব্যাহত আছে, তখনও তারা কিন্তু ষড়যন্ত্র তারা অব্যাহত রেখেছে। কাজেই এই অপশক্তিকে বাংলাদেশের রাজনীতি থেকে যতক্ষণ পর্যন্ত বিতাড়িত করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের শক্তি ফিরে আসবে না। ওই শকুনিরা আবার এই দেশকে খামচে ধরবে, পতাকাকে খামচে ধরবে, দেশকে একটা অকার্যকর ব্যর্থ রাষ্ট্র করবে। এটা হতে পারে না। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের জন্য নগর ভবন উন্মুক্ত থাকার কথা জানান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলিনুর তাপস। সেই জাতীয় পতাকা দ্বারা অবস্থিত হবে। ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা। পহেলা জানুয়ারি বই উৎসব না হলেও বছরের প্রথম দিনেই নতুন বই পাবে শিক্ষার্থীরা। সকালে রাজধানীর মাতুয়াইলে নতুন বই ছাপার কাজ পরিদর্শন শেষে কথা জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, 31 ডিসেম্বরের মধ্যে 95% বই প্রতিষ্ঠানে পৌঁছে যাবে। জানুয়ারিতে ধাপে ধাপে সব শিক্ষার্থী বই পাবে। 2010 সাল থেকে বছরের প্রথম দিন সারা দেশের শিক্ষার্থীদের হাতে কয়েক কোটি নতুন বই তুলে দেওয়ার উৎসবের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ। কোভিড-19 কারণে চলতি বছর হয়নি বই উৎসব। নতুন বছর শুরু হতে বাকি আর মাত্র কয়েকদিন। এবার কি হবে বই উৎসব? এমন আলোচনার মধ্যেই বৃহস্পতিবার রাজধানীর মাতুয়াইলের বিভিন্ন ছাপাখানায় বই ছাপানোর অগ্রগতি পরিদর্শনে যান শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি। জানান, এবার বই উৎসব না হলেও বছরের প্রথম দিনেই নতুন বই পাবে শিক্ষার্থীরা। আমাদের তো এই বছরও বই উৎসব করার মতো অবস্থা নেই, স্বাস্থ্যবিধি মানতে হবে। কাজেই সব স্কুলই ক্লাস ধরে ধরে এনে স্বাস্থ্যবিধি মেনে বিতরণ করবে। কাজেই সেই বিতরণের শিডিউলের সঙ্গেও কোনো রকম কোনো সমস্যা হবে না। আমাদের শিক্ষার্থীরা সবাই সময় মতো হাতে বই পেয়ে যাবে। আর 31 ডিসেম্বরের মধ্যেই 95% বই পৌঁছে যাবে শিক্ষা প্রতিষ্ঠানে। জানুয়ারিতে ধাপে ধাপে সব শিক্ষার্থী বই পাবে। আমাদের 95%-এর বেশি বই আমাদের 1 তারিখের আগে 31 ডিসেম্বর স্কুলে স্কুলে পৌঁছে যাবে আমাদের বই। বাকি যে 4 থেকে 5% সেইটাও 7 তারিখের মধ্যে পৌঁছে যাবে। এবং আমরা যেভাবে যেই শিডিউলের শিক্ষার্থীদেরকে দেয়া হবে, তাতে যার যখন পাবার একদম ঠিক সময় মতো সবাই পেয়ে যাবে, কেউ দেরিতে পাবে না। মন্ত্রী জানান, আগামী মার্চ পর্যন্ত সীমিত আকারে চলবে ক্লাস। আর অমিক্রন পরিস্থিতি পর্যবেক্ষণ করে শিক্ষা প্রতিষ্ঠান কখন স্বাভাবিক কার্যক্রমে ফিরবে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ প্লাস্টিক ব্যবসায়ী সমিতির নির্বাচন। বৃহস্পতিবার সংগঠনটির কার্যালয়ে নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সুষ্ঠুভাবে ভোটাররা ভোট দিতে পেরেছেন বলে জানিয়েছেন ভোটাররা। সমর্থকদের স্লোগান আর আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে শেষ হয়েছে বাংলাদেশ প্লাস্টিক ব্যবসায়ী সমিতির নির্বাচনের ভোট গ্রহণ। বৃহস্পতিবার রাজধানীর উর্দু রোডে সংগঠনটি আয়োজন করে দ্বিবার্ষিক নির্বাচনের। 2022-23 সালের নির্বাচনের প্রার্থী ছিলেন অর্ডিনারি প্যানেলে 23 জন ও অ্যাসোসিয়েট প্যানেলে 17 জন। যোগ্য প্রার্থীকে ভোট দিয়েছেন বলে জানান ব্যবসায়ীরা। প্যান্ডামিকের কারণে গত বছর নির্বাচনটি হয়নি, এই কারণে এবার নির্বাচনটা হচ্ছে। সকলের অংশগ্রহণে এই পর্যন্ত সুষ্ঠু সুন্দরভাবে নির্বাচন হচ্ছে। বাংলাদেশ প্লাস্টিক ব্যবসায়ী সমিতি নির্বাচনে বরাবর সবসময় যোগ্য লোক আসে, যোগ্য লোক নেতৃত্ব দেয়। এবারও ইনশাল্লাহ
ভালো লোক এবং যোগ্য লোকে আসবে। 1126 জন সদস্য নিয়ে গঠিত বাংলাদেশ প্লাস্টিক ব্যবসায়ী সমিতি ভোট গ্রহণের শেষ সময় পর্যন্ত ভোট দিয়েছেন 1072 জন সদস্য। শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষ হয়েছে বলে জানান নির্বাচন কমিশন। আজকে যা দেখা গেল যে ভোটারদের এবং প্রার্থীদের স্বতঃস্ফূর্ত একটা অংশগ্রহণ দেখা যাচ্ছে, তা আশা করে আমার বিশ্বাস যে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন আমরা উপহার দিতে পারছি। প্রথম ধাপে দুই প্যানেলের 40 জন প্রার্থীর মধ্য থেকে নির্বাচিত হবেন 21 জন। পরবর্তীতে নির্বাচিতদের নিয়ে অভ্যন্তরীণ ভোটের মাধ্যমে আগামী 2 বছরের জন্য একক প্যানেল গঠন করা হবে বলে জানান নির্বাচন কমিশন। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের বিপক্ষে 2 ম্যাচ টেস্ট সিরিজের জন্য 13 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে নিউজিল্যান্ড। ইনজুরির কারণে দলে নেই অধিনায়ক কেইন উইলিয়ামসন। তার পরিবর্তে দলকে নেতৃত্ব দেবেন টম ল্যাথাম। তবে দলে রাখা হয়নি সবশেষ টেস্টে এক ইনিংসে 10 উইকেট নিয়ে ইতিহাস গড়া এজাজ প্যাটেলকে। এ মাসের শুরুতে ভারতের বিপক্ষে মুম্বাই টেস্টে চোটের কারণে খেলতে পারেনি উইলিয়ামসন। এবার ছিটকে গেলেন বাংলাদেশের বিপক্ষে সিরিজ থেকেও। তার পরিবর্তে সিরিজে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে লাথামকে। এছাড়া দলে নেই সম্প্রতি ভারতের বিপক্ষে এক ইনিংসে 10 উইকেট নেয় এজাজ প্যাটেল। বাদ পড়েছেন মিচেল স্যান্টনারও। প্রায় 6 মাস পর ফিরেছেন পেসার ম্যাট হেনরি। স্কোয়াডে 5 পেসার রেখেছে ব্ল্যাক ক্যাপস। স্পেশালিস্ট স্পিনার আছেন একজন। আগামী 1 জানুয়ারি মাউন্ট মুঙ্গানুয়ে শুরু হবে 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। এই ছিল রাতের সময়ে, সঙ্গে থাকুন সময়ে।